ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট নাকি গতবারে চ্যাম্পিয়ন বরিশাল, কোন অঞ্চল হবে এবারের সেরা? নতুন বাংলাদেশে নতুন আঙ্গিকের বিপিএলে এরই মাঝে ছড়িয়েছে উন্মাদনা, মাঠের লড়াইয়ে এরই মাঝে উত্তাপ ছড়াচ্ছেন খেলোয়াড়রাও। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিপিএল 11তম আসর নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। পুরো আসর জুড়েই আমরা থাকবো আপনাদের সাথে, জানাবো ডিবিসি নিউজের পর্দায় বিপিএল এর ভেতরের এবং বাইরের নানা গল্প। সাথে আছি আমি সারা মাহবুব এবং আমার সাথে আছেন দুজন গেস্ট যারা আমাদেরকে পুরোটা আয়োজন জুড়েই আমাদেরকে বিপিএল নিয়ে গল্প করবেন, সাথে গান শোনাবেন এবং হবে আড্ডা। আছেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ারুল ইকবাল মিতু এবং সঙ্গীত শিল্পী অয়ন চাকলাদার। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডাক্তার আনোয়ারুল মিতু এবং অয়ন চাকলাদার আমাদের বিপিএল এর নিয়ে এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হবার জন্য। শুরুতেই মিতু ভাই আপনার কাছে জানতে চাইবো, যেহেতু দীর্ঘদিন ধরেই আপনি কিন্তু ক্রিকেটটা, বাংলাদেশের ক্রিকেটটা ফলো করে আসছেন, কেমন দেখছেন এবারে নতুন বিপিএল এর যে নতুনভাবে আয়োজন করা হচ্ছে সেটা? জি, ধন্যবাদ এবং ডিবিসির সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলছি যে দেখেন, বিপিএল আজকে থেকে না, বেশ অনেক বছর ধরে এখন হচ্ছে। তো আজকে যেহেতু প্রথম খেলা আরও হোক, আমরা বুঝতে পারবো যে আগের থেকে এখনের তুলনা করলে বুঝতে পারবো যে অ্যাডভান্সমেন্ট হলো না কি হলো, দেখা যাক। বাট যেটা হয়েছে, যেটা আমার জন্য খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে প্রথম খেলাটাই এক্সাইটিং হয়েছে। একদম আমার খুব ভালো লেগেছে এই কারণে যে খেলায় কিন্তু আপস অ্যান্ড ডাউনস ছিল, কারণ 198 কিন্তু খুব ভালো একটা স্কোর টি20-র জন্য। এবং সেখানে দেখেন বরিশাল ফরচুন এক সময় কিন্তু 50 বা 60 রানে 6 উইকেট ছিল না, এবং সেই আমাদের ওল্ড হর্স মাহমুদুল্লাহ রিয়াদ একদম একাই, এবং সাথে ফাওয়াদ আলম মনে হয় ওনার নাম হচ্ছে ফাহিম আশরাফ, এই দুইজনে মিলে কিন্তু মানে আর কোনো উইকেট না হারিয়ে তারা দেখবেন তখন আবার যখন জিতলো ঠিক 11 বল হাতে রেখে জিতেছে। আগে প্রায় 2 ওভার আগে রেখে বড় আবার দেখেন 11 বল হাতে রেখে জেতাটা কিন্তু আবার নট এ ম্যাটার অফ জোক। ওয়ারাজ দেখেন, এইটাই হচ্ছে ক্রিকেটের মাধুর্য এবং সৌন্দর্য। অন্য কোনো খেলায় কিন্তু এটা পাবেন না। এক সময় মনে হচ্ছিল যে রাজশাহী মনে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারিয়েই দিবে, আবার দেখেন কিন্তু খুবই ডাউন ছিল বরিশাল ফরচুনস, কিন্তু এই দুইজনের আপনার মানে কি বলবো, এক্সিলেন্ট গেম প্ল্যান করেছে যেভাবে বরিশাল। বাট আমি এই ফাঁকে একটু বলতে চাই, মানে আপনার রাব্বির কিন্তু 94 রান, নট এ ম্যাটার অফ জোক, এবং সেই জায়গাটাতে তার জন্য একটু মন খারাপও লাগছে। সে সেঞ্চুরিটাও পেতে পারতো, সাথে আনামুল বিজয় 50। কিন্তু ম্যাচ শেষে কিন্তু রাজশাহীর অধিনায়ক বিজয় কিন্তু তিনি বলছিলেন যে 198 চেস করা, সেটাও মিরপুরের মাঠে, এবং তারা নিজেরাও কিন্তু খেলাটা খুব বেশি এনজয় করেছেন। বলা হয় যে মিরপুরের উইকেট খুবই ডাল এবং রান খরা দেখা যায় টি20 ভার্সনে। জি, কিন্তু দেখবেন আপনি এটা সব জায়গায় আপনার মোটামুটি, আপনি আইপিএলও যদি দেখেন, ফলো করেন বা অন্য খেলাগুলা, দোজ হু উইন দ্য টসেস তারা কিন্তু ফিল্ডিং এ চলে যায়। কেন? আপনার দুইটা ইস্যু, একটা হচ্ছে আপনি যেই রানটা করবেন আমি ওইটা করতে পারবো, এই একটা মেন্টালিটি, আর দুই হচ্ছে যেহেতু ফার্স্ট গেম, পিচটা কি রকম বিহেভ করবে, কেমন থাকবে, এটা বোঝার জন্য কিন্তু তামিম ইকবাল কিন্তু খুব ভালো একটা তার অভিজ্ঞতার পরিচয়টা দিয়েছেন শুরুতে। এবং আপনাকে আমি বলেই দিতে পারি, নেক্সট খেলা যখন শুরু হবে, টসে যে জিতবে দে উইল অপটেড ফর ফিল্ডিং ফর শিওর। আমি একটু অয়ন চাকলাদার আপনার কাছে জানতে চাইবো, বাংলাদেশের ক্রিকেটের তো আসলে উন্মাদনাটা একটা সময় অনেক বেশি ছিল, মাঝে অনেকটা বেশি ভাটা পড়ে গেছে। আপনি আসলে ভাটার দিকে আছেন নাকি জোয়ারের দিকে আছেন? আমি সবসময় জোয়ারের দিকে আছি, কারণ আমি খুব আশাবাদী মানুষ, সবসময় খুব আশা নিয়ে থাকি, এবং দেশের খেলা হলো তো সবসময় দেখি। আর বিপিএল তো একটা অন্যরকম আয়োজন, বিভিন্ন যে অঞ্চলগুলো নিয়ে যে টিমগুলো আজকে শুরু হলো, আশা রাখি যে সামনে আরো এক্সাইটিং কিছু আমরা দেখতে পাবো বিপিএল। ওকে, প্রথম ম্যাচের স্কোর কার্ডটা আমরা দেখব, তারপরে আরো কিছু আড্ডা দেব। একটু স্কোর কার্ডটা দেখতে চাইবো স্ক্রিনে। দুর্বার রাজশাহী শুরুতে তারা ব্যাটিং করেছে, বরিশাল টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। যেমনটা আমরা বলছিলাম, প্রথমে তারা 2টি উইকেট হারিয়ে ফেলে, কাইল মায়ার্স পরপর 2টি উইকেট, ওপেনারকে তারা ফিরিয়ে দিয়ে কিন্তু দুর্দান্ত একটা শুরু হয়েছিল। তারপর ইয়াসির আলী এবং এনামুল হক বিজয় দুর্দান্তভাবে কামব্যাক করেছে। ইয়াসির আলী 47 বলে কিন্তু 94 রান করেছেন।
অসাধারণ একটা নক ছিল। এরপর এনামুল হক বিজয় তিনি 65 রান করেন, মোহাম্মদ হারিস 13 রান করেছেন। শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে আসলে যতটা হাইপ তৈরি হয়েছিল তিনি আজ কোনো উইকেট পাননি। জবাবে ফরচুন বরিশাল তারা আমি আরেকটু যদি বলি 61 রানে তারা 5 উইকেট হারানোর পরে 18 ওভার 1 বলে তারা কিন্তু 200 রান করেছে। এখানে মাহমুদুল্লাহ রিয়াদ 56 রানের যে অসাধারণ একটি ইনিংস খেলেছেন, অপরাজিত ছিলেন, এবং তার সাথে ফাহিম আশরাফ তিনি করেছেন 54 রান, তিনিও অপরাজিত ছিলেন, এবং সেটা 21 বলে তিনি করেছেন এবং 7টা তিনি ছক্কা মেরেছেন। তাসকিন দুর্দান্ত একটা শুরু করে দিয়েছিল ফরচুন বরিশালকে, 3টি উইকেট তিনি নিয়েছেন। হাসান মুরাদ 2টি উইকেট নিয়েছেন, জিসান আলম 1টি উইকেট নিয়েছেন। মিতু ভাই যদি আরেকটু আপনার কাছে জানতে চাই, শুরুটা আমরা দেখেছি বরিশালের ভালো হয়নি, সেক্ষেত্রে আমাদের যিনি জাতীয় দলের অধিনায়ক আছেন নাজমুল শান্ত প্রথম বলে আউট হয়ে গেলেন, এবং তারপর তামিম ইকবালও সেভাবে ব্যাট করতে পারলেন না। পিচটা কি আসলে যারা পরে ব্যাট করছে সেক্ষেত্রে কি একটু ডিফারেন্ট আচরণ করেছে? আমার মনে হয় না। তাহলে ওই দুইজন কিভাবে রান করলো? আসলে দেখেন, ক্রিকেট খেলা কেউ প্রেডিক্ট করতেই পারে না। এটা একদিন একজন ভালো খেলবে, একদিন একজন খারাপ খেলবে, এটাই নিয়ম। বাট আপনি তার আর যদি পিচের অবস্থা শোনেন, বোথ ক্যাপ্টেন্স আপনার বুঝতে পারবে যে পিচের কন্ডিশন কি, এবং টসে জিতে তাহলে ফিল্ডিংটা নিত না। রাতের খেলায় যেটা একটা মানে অ্যাডেড অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেটাই বলেন আছে, সেটা হচ্ছে ডিউ ফ্যাক্টর, কিন্তু দিনের খেলায় কিন্তু সেটা নাই। তো আপনি আরামসে পরে ব্যাটিং করতে পারেন, কারণ আপনি টি-20 তো যত শর্টার ভার্সন গেম খেলবেন, পিচের কন্ডিশন কিন্তু অত চেঞ্জ হয় না, যেটা আপনার টেস্টে হয়, যেটা আপনার তাও আপনার ওয়ান ডেতে কিছু হইলেও হয়, বাট টি-20তে খুব একটা কিন্তু আবার যখন ডে নাইট গেমটা হয়, মানে এখন যারা খেলবে আবার মানে এদের জন্য কিন্তু ডিউটা একটা ফ্যাক্টর, এই কারণেই কিন্তু টসে জিতে মানুষ ফিল্ডিং নেয়। তো এই জিনিসটাই আমি বলতে চাচ্ছি। দেখেন শাহিন শাহ, আপনি যেটা বললেন, শাহিন শাহ আফ্রিদি সিজন প্লেয়ার, হি ইজ আ ভেরি গুড ফাস্ট বোলার, এতে কোনো ডাউট নেই। আজকে পারেনি, কালকে পারবে, বাট আমাদের প্লেয়াররা কিন্তু তাকে ভালো খেলেছে, না হলে 4 ওভারে 33 রান। স্কোরকার্ডটা প্রত্যেকই কিন্তু আমাদের লোকাল প্লেয়াররা ব্যাটাররা যেভাবে রান করেছে, সেই ক্ষেত্রে বলবো দেখেন ও যেমন পেস বোলার, আমাদের অ্যানেল ডোনাল্ডকে কিন্তু অনেক বাহবা দিতে হয়। আমাদের কিন্তু তাসকিন, তারপর যে পেস বোলার 4টা আমাদের বের করে দিয়ে গেছে। দেখেন তাসকিন কিন্তু ঠিকই 3 উইকেট উঠিয়ে নিয়েছে এই পিচেই, যেখানে শাহিন শাহ আফ্রিদি দেখেন 33 রানে নো উইকেটস, সেখানে দেখেন তাসকিন আহমেদ। এটা কিন্তু সেটআপ হতেও কিছুটা এজ এ বাংলাদেশী আমার খুব ভালো লাগছে। একদম অসাধারণ একটা শুরু হয়েছে। অয়ন চাকলাদার, আপনার কাছে প্রশ্ন, মাঠে বসে আসলে বিপিএল এর খেলা দেখা হয়েছে কিংবা কোনো মজার কোনো অভিজ্ঞতা আছে কিনা? না, মাঠে বসে কখনো দেখা হয়নি। তাহলে মানে খেলাটা কি বন্ধুদের নিয়ে বাইরে আমরা যেমন বিগ স্ক্রিনে দেখি, রাস্তায় কিংবা হই হুল্লোড় করে আড্ডা দিয়ে দেখি, তেমন ভাবে কি বেশি দেখা হয়? তেমন ভাবে মাঝে মাঝে টিএসসি তে খেলা হলে ওখানে যাওয়া হয়। আচ্ছা, এছাড়া বাসায় পরিবারের সাথে একসাথে বসে খেলাটা দেখাটা ওয়ান্ডারফুল। ওকে অনেক গুরুগম্ভীর আলোচনা, মাঠের আলোচনা আমরা করে ফেলেছি। আমার মনে হয় যে প্রিয় দর্শক, আপনারা গিটার দেখে অপেক্ষা করছেন কখন আমরা একটা গান শুনতে পাবো। একটা বিপিএল এর টুর্নামেন্ট নতুন ভাবে শুরু হলো এবং একটা গান শুনতে চাই অয়ন চাকলাদার আগে আপনার কাছে। আচ্ছা, আমি আমার নিজের একটা গান করছি। জি। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা চলো নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণা, চলো নিরালায় পরাণে শয়নে নয়নে তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা চলো নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণা, চলো নিরালায়। আমি হীন তোমাতে ডুবিয়া দিয়েছ পাগল করিয়া, উথাল পাথাল মন বলিয়া পরাণে শয়নে নয়নে তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হয় চলো নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণা, চলো নিরালায়। ওয়ান্ডারফুল, অসাধারণ। প্রেমে আমরা ভেসে ভেসে বিপিএল এর শুরুটা করতে না পারলেও 4 ছক্কায় কিন্তু ঠিকই আমরা ভেসে ভেসে
এবারের আসরটা কিন্তু আমরা শুরু করে দিয়েছি এবং এই মুহূর্তে আমরা প্রথম ম্যাচের কিছু 4 ছক্কার ঝড় দেখব। শুরুতেই চলুন দেখে আসি ইয়াসির রাব্বির ৪৭ বলে ৯৪ রানের একটা হাইলাইটস। Nicely tucked away off the pads. Short ball pulled away. Was in the air for a while. Short ball cut away. Goes past the fielder at point. That sounded good. That sounded real. Runs to be made. Short ball again and hammered again. And he tries to bowl. Yorker misses it. Turns it into a full toss and a means for the taking. He goes big time inside out and it's gone. Oh, now once again, now tantalizingly close to that diving effort. Helped that away in the air. Got enough on it. What? Nicely played. Yasir Ali Rab goes for that again. The connection. Full toss, timed it to perfection. Outstanding bowling. অসাধারণ অসাধারণ এবং শেষ পর্যন্ত কিন্তু তিনি লাস্ট বলটাতে স্ট্রাইকে আসতে চাচ্ছিলেন, কিন্তু আসলে লাস্ট বলটা খেললে হয়তো বা সেঞ্চুরিটা হয়ে যেত আনোয়ারুল মিতু। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে মানে ইয়াসির রাব্বি এক জায়গায় দাঁড়িয়ে আসলে যেভাবে পুরো ইনিংসটা টেনে নিলেন, ইয়াসির রাব্বির এভাবে টি-20 পারফরমেন্সটাকে এবার কিভাবে মূল্যায়ন করবেন? বললাম তো, দেখেন একটা খেলা দেখে প্লেয়ারকে আমি কখনোই জাজ করি না, কারণ যেহেতু টুর্নামেন্টটা আজকে শুরু, দেখি ইয়াসির রাব্বি নেক্সট কয়েকটা খেলায় কি খেলে। কারণ মাথায় রাখবেন, টি-20 হোক, ওয়ানডে হোক, টেস্ট হোক, আপনার ফুটওয়ার্কটা কিন্তু বিরাট একটা ইস্যু। যেখানে আপনি নিজেই বললেন যে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলেছেন, দ্যাট ইজ ওকে। আমার রানের দরকার, রান করেছি, পাওয়ার হিটিং উনি করেছেন। আবার দেখবেন অনেকে অনেক সুন্দর করে স্ট্রোক করেছে, যেটা আপনার তার সাথে ফুটওয়ার্কও ছিল। তো সুতরাং আরো খেলা যাক, তারপরে আসলে মূল্যায়ন করাটা মনে হয় ঠিক হবে। আরেকটা বিষয় যদি বলি, বিপিএলটা শুরু হলো, বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় সুপারস্টার যিনি সাকিব আল হাসান খেলছেন না এবারের বিপিএলে, সেই ক্ষেত্রটা আসলে কিভাবে দেখছেন? দেখেন আসলে এখানে আমরা যারা স্পোর্টস অ্যানালিস্ট আছে, আমাদের বলার এখানে কিছু নেই, বাট এটা পলিটিক্যাল রিজন আমরা সবাই জানি। তারপরে বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে ক্রিকেট ভক্তরা যেভাবে, আমি বলি আমার আমি জান রংপুর রাইডার্স নিজে চালিয়েছি, আমি প্রায় 2015 থেকে 2020 পর্যন্ত ছিলাম। সাকিব কিন্তু আমাদের দলেও খেলেছে, প্রথম বছরই খেলেছে। যাই হোক, অ্যাজ আ প্লেয়ার দেখেন, আফটার 71 ওয়ার আমাদের দেশে এই ক্রিকেটই কিন্তু মানচিত্রের উপরে ধরে রেখেছে, এবং তার মধ্যে 5টা বড় নক্ষত্রই কিন্তু তার মধ্যে অন্যতম সাকিব আল হাসান, এতে কোনো ডাউট নাই। অ্যাজ এ পার্সন উনি কেমন সেদিকে আমি যাচ্ছি না, বা যদি অ্যাজ এ প্লেয়ার বলেন, ওনার মতো প্লেয়ার আরেকবার জন্ম নিতে আমাদের অনেক সময় লাগবে। তো ইট ইজ ভেরি ডিসস্যাটিসফ্যাকশন ফর আপনার যারা দর্শক আছেন, যে সাকিব আল হাসানের মতো একজন বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার উনি খেলতে পারছেন না। এখন খেলতে কেন পারছেন না ওই অ্যানালাইসিসে আমি যাব না, বাট এইটা একটা অফকোর্স একটা সবার জন্য একটা বেদনাদায়ক ঘটনা, এবং দর্শকদের জন্য একটা মিসই বলতে পারেন, কারণ উনি যদি বাংলাদেশি না হতেন তাহলে তো এই টপিকসে আসতো না। যেহেতু উনি বাংলাদেশি, বাংলাদেশের জন্য উনি তো ব্যাটে বলে, উনি পলিটিক্যালি কি করেছেন সেটা আমার জানা নাই, বাট উনি ব্যাটে বলে কি করেছেন সেটা আমার জানা আছে, এবং সেই অ্যাসপেক্টে আমি বলতে পারি যে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যই। তবে অয়ন চাকলাদার, সাকিব আল হাসান না থাকলেও তামিম ইকবালকে কিন্তু মিরপুরের দর্শকরা আবার ফিরে পেয়েছে, এবং বিপিএলে আমরা কিন্তু দেখতে পেরেছি দর্শকদের কিন্তু একটা বড় ভিড় গতকাল থেকেই ছিল। তামিম ইকবালের ফেরার ব্যাপারে কেমন, আপনি কতটা এক্সাইটেড? আমি অ্যাজ এ ক্রিকেট, আমি জার্নালিস্ট বলবো না, আমি ক্রিকেট ভক্ত হিসেবে আই এম ভেরি হ্যাপি যে হি ইজ ব্যাক, এবং আশা করব তার একটা ইনিংস আমরা খুব শীঘ্রই দেখতে পারবো। ছোটবেলা থেকে তো আমরা আসলে তাদের খেলা দেখেই বড় হয়েছি, পঞ্চ পাণ্ডবের খেলা, তো খুবই ভালো লাগছে, এবং তামিমের এই ব্যাক করাটা, এবং সামনে তার আরো খেলা আমরা উপভোগ করতে পারবো, এটাই আশা করছি। এবং নতুন করে কিন্তু বিপিএলটাকে আবার দর্শকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য মাঝে একটা ভাটা পড়েছিল, বিসিবি থেকেও কিন্তু অনেকগুলো
উদ্যোগ নেওয়া হয়েছে, অনেকগুলো মিউজিক ফেস্ট করা হয়েছে এবং দর্শকদের মাঝে ছোঁয়ানোর জন্য অনেক কিছু করা হচ্ছে, এটা কেমন লাগছে আসলে? ভালো লাগছে। স্পোর্টসকে কেন্দ্র করে যে এরকম একটা উন্মাদনা আবার ফিরে আসছে, কারণ অনেকটা সময় কিন্তু আমরা অনেক ধরনের স্ট্রেসে ছিলাম। এবং আমি যেহেতু মিউজিকের মানুষ, মিউজিকের সাথে এই ক্রিকেটের একটা কানেক্টিভিটি আছে সব সময়। এই সব সময় ক্রিকেটের যে কোনো সিজনে আমরা অনেকগুলো নতুন নতুন ক্রিকেটের গান পাই। তো এবার যে কনসার্ট হলো, আমি এনজয় করেছি যে দেশে আবার কনসার্ট হচ্ছে এবং মানুষের মনে আবার একটা আনন্দ ফিরে আসছে, এবং সেটা স্পোর্টস, মিউজিক, এভরিথিং মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। ভালো লাগছে আমার কাছে খুবই, একটা ফেস্টিভ মুড। মিতু ভাই, আপনার কাছেও আসবো আবার আলোচনায়, তবে প্রিয় দর্শক একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে। ইনসাইড দ্য বিপিএল নিয়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরই, সাথেই থাকুন। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। আমাদের সাথে আছেন দুজন গেস্ট এবং আমরা তাদের সাথে আড্ডা দিচ্ছি। আছেন ক্রীড়া বিশ্লেষক ডক্টর আনোয়ারুল ইকবাল মিতু এবং আছেন একজন অসাধারণ সঙ্গীত শিল্পী অয়ন চাকলাদার। আমরা গান শুনছি, আমরা আড্ডা দিচ্ছি এবং আমরা বিপিএল এর মাঠের খেলা নিয়ে বিভিন্ন রকম আলোচনা করছি। দর্শক, প্রথম ম্যাচটা কিন্তু হয়ে গিয়েছে এবং দুর্দান্ত আমরা একটা হাই স্কোরিং ম্যাচ দেখেছি। আর কিছুক্ষণ পরে কিন্তু আরও একটা ম্যাচ হতে যাচ্ছে এবং আমরা নিজেরাও গল্প করছিলাম যে এটাও একটা ফাইটিং ম্যাচ হতে যাচ্ছে, যেহেতু সেকেন্ড ম্যাচ। দর্শকরাও আসতে যাচ্ছেন। ম্যাচটা রংপুর এবং ঢাকার এগেনস্টে, তারা দুজনের মুখোমুখি হবে। যেহেতু দু দলের প্রথম ম্যাচ, আমরা কি শুরুতে একটা গান শুনে নিতে পারি কিনা? 100%। একদম। আচ্ছা, এবার আমি আমার আরেকটা গান গাই। একদম। বহুকাল তারে আমি দেখি না, জানি না সে আছে না সে আছে, বহুকাল তার কথা শুনি না, আছে কি সে আগেরই মতো, এসবের চায় না, তারে ভালোবেসে শুধু মরে, মনটা কেমন জানি করে, বহুকাল তারে আমি দেখি না, জানি না সে আছে কেমন, বহুকাল তার কথা শুনি না, আছে কি সে আগেরই মতো, এসবের চায় না, তারে ভালোবেসে শুধু মরে, মনটা কেমন জানি করে। অসাধারণ। এমন গান শুনলে আসলে বুধ হয়ে যেতে হয়। দুর্দান্ত একটা গান শুনলাম। আমরা আবারও একটু মাঠের খেলায় ফিরে যাব। রংপুর এবং ঢাকা নতুনভাবে সাজানো, ঢাকা ক্যাপিটালস এবং ফ্র্যাঞ্চাইজি শাকিব খান একজন চিত্রনায়ক, তিনি প্রথমবারের মতো ক্রিকেটে এসেছেন। এটা কেমন একটা সাইড হচ্ছে, নতুনবারের মতো নতুন বিপিএল এ নতুন একটা বিষয়, বাংলাদেশে আরেকজন মেগা সুপারস্টার সাকিব খান এসেছেন। জি, আসলে আমি বলি, যদি লংজিভিটি না থাকে একটা দল, মানে ওনার হিসাবে যদি মিনিমাম 6 থেকে 7 বছর সে না পায়, তাহলে একটা ওনারের জন্য আপনার এটা হলো খুবই দুঃখজনক প্লাস অলাভজনক একটা পরিস্থিতি তৈরি হবে। কারণ আমরা দেখলাম লাস্ট যেমন ধরেন চিটাগাং কিংস এতদিন ছিল অন্য চিটাগাং, আপনার মালিকানা এইবারের কথাটা ডিফারেন্ট, এবার একটু পলিটিক্যাল চেঞ্জ হয়েছে, দ্যাট ইজ ওকে। বাট তার আগে যতবার বিপিএল হয়েছে দেখা গেছে প্রথম 3-4 আসরের পর থেকেই এই যে মালিকানা চেঞ্জ এতে কিন্তু আপনার খেলা কখনো ভালো হবে না। যেমন আপনি বা আমি বা উনি ধরেন 3টা টিমের মালিক, আমার একটা কোর টিম থাকতে হবে, অ্যাটলিস্ট আমি যেন 4-5টা প্লেয়ার ধরে রাখতে পারি। দেন আপনার কিন্তু দর্শক, আপনারা কিন্তু বারবার বলছেন একটা কথা যেটা আমি একটু ডিফার করছি, সেটা হচ্ছে এই
আঞ্চলিক টিম ঠিকই আছে, জি, কিন্তু সেখানে কিন্তু ওই অঞ্চলের প্লেয়ার নাই, জি, জি, এবং ওই অঞ্চলের মালিকও না। 2-4 জন ছাড়া কিন্তু 2-3 জন ছাড়া কিন্তু মানে অন্যান্য দলের যারা মালিক সবাই যে ওই এরিয়ারই লোক তা কিন্তু না, জি, ঠিক আছে। তো এই জিনিসটা হতে হবে। প্লাস আরেকটা জিনিস খুব দরকার আমাদের দেশের জন্য, বিদেশি খেলোয়াড়দের, বিদেশি ভালো প্লেয়ার, ভালো মানের। দেখেন খেলোয়াড় নিয়ে বিপিএল এর আসা। উদ্দেশ্য ছিলই দুইটা। একটা হচ্ছে যে ফিনান্সিয়ালি আমাদের লোকাল প্লেয়ার একটু আপগ্রেডেড হবে, কারণ বিপিএল একটা ভালো অ্যামাউন্ট অফ মানি পাওয়া যায়, জি, সেটাও কিন্তু বার এসেছে। আর একটা হচ্ছে যে আপনি টপ কোয়ালিটি প্লেয়ার যদি না আনেন, তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি গান? আমি সরি, মানে এই গানকে আমি ইয়ে করছি না। উদ্দেশ্যটা কি কনসার্ট? নো, উদ্দেশ্যটা হচ্ছে আমাদের খেলার মান বাড়ানো, সাথে আপনি ফেস্টিভ মুড রাখেন, দ্যাট ইজ ওকে, কমপ্লিটলি ওকে। দেশের যারা খেলোয়াড়রা আছেন বিদেশি প্লেয়ারদের সাথে থাকবেন, খেলবেন, ড্রেসিং রুমটা শেয়ার করবেন। এবং সেটা কোন বিদেশি প্লেয়ার? এখন যদি আপনি ওমান থেকে প্লেয়ার আনেন, হ্যাঁ এনেছে, গতবার কিন্তু ওমান থেকে প্লেয়ার এসেছে, আমি নাম বললাম না, তাকে খাটো করছি না, জি, বাট আপনি আপনার তুলনায় ভালো প্লেয়ার যদি না আসে, আপনি শিখবেনটা কি? কারণ তারা কিন্তু খুব ভালো টিপস দেয়। আপনি যেমন কিছু নাম বলি, যেমন কাইরন পোলার্ড, ক্রিস গেইল, তারপরে আপনি এবি ডিভিলিয়ার্স, তারপরে আপনার জফরা আর্চার, মানে ব্রেন্ডন ম্যাককুলাম, এইসব প্লেয়ারের পাশে আপনি যখন এখনকার প্লেয়ারের নাম বলবেন, কিছু যারা এসছে এখন, এরা কিন্তু ম্যাচ করান। অফকোর্স শাহিন শাহ আফ্রিদি সেই বেলায় ডিফারেন্ট, হি ইজ টপ ক্লাস প্লেয়ার। অ্যালেক্স হেলস, হি ইজ আ টপ ক্লাস প্লেয়ার। কাইল মায়ার্স, দেখেন কাইল মায়ার্স কিন্তু বরিশালের জন্য ভালো খেলে, এবং সে কিন্তু গত বছরও টপ পারফরমেন্স করেছে, বাট ওয়েস্ট ইন্ডিজের যে তার পারফরমেন্স সেটা কিন্তু ভালো না। আবার দেখেন কিছু প্লেয়ার, এই যে আমরা বিশ্বব্যাপী এখন এই যে খেলাগুলো হচ্ছে, মেজরিটি প্লেয়ার কিন্তু মেজরিটি প্লেয়ার কিন্তু আপনার আর্লি রিটায়ারমেন্টে চলে যাচ্ছে দেশ থেকে। এটাও কিন্তু একটা, কারণ এখানে পয়সা বেশি, দেশে পয়সা কম, এগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। আর বাংলাদেশের বিপিএল আপনার উঠাতে গেলে আপনার অবশ্যই নতুন যারা এসছেন তারা বসে নিশ্চয়ই চিন্তা করবেন যে আমাদের ক্যালেন্ডারটা কি হচ্ছে। আমাদের খেলাটা এমনভাবে দেওয়া উচিত যখন অন্যান্য টুর্নামেন্ট যাতে না হয়, তখন হবে কি বিদেশি প্লেয়াররা ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারের সাথে ম্যাচ করে আসলে কতটুকু। তারপরে আমি বলি, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন 2016 থেকে 2018, হ্যাঁ এই টাইমটাতে, বা 15 থেকে 18 ধরেন আপনি, এই টাইমটাতে আইপিএল এর পরে কিন্তু ছিল বিপিএল এর স্থান, এবং যত টুর্নামেন্টই হোক বিদেশি প্লেয়াররা এখানেই আসতো। দেন ওইটা কোথায় গেল, কেন আপনার এটা এখন বন্ধ হলো? এই জিনিসগুলো কিন্তু বের করতে হবে যে দিজ আর দ্য পার্টিকুলার রিজন, এবং সেই রিজনের উপর কাজ করে এগুলো সলভ করতে হবে। আদারওয়াইজ আপনার এই একটা টুর্নামেন্ট হয়ে যাবে, আপনি 2 দিন পরে ভুলে যাবেন। বাট আপনার যখন ভালো ভালো প্লেয়াররা আসবে, আমি চাই সবসময় আমার দেশের খেলাটা ভালো হোক। আমি যখন রুম শেয়ার করব, আমি যখন মাঠ শেয়ার করব, আমি যখন আপনার বাস শেয়ার করব, ওরা কিন্তু যারা বড় উঁচু মানের প্লেয়ার, তারা কিন্তু খুব ডোসাইল এবং হাম্বল হয়, এক্স্যাক্টলি, এবং তারা কিন্তু খুব ভালো ভালো জিনিস শিখিয়ে দিয়ে যায়, যেটা আপনি আরো অনেক বড় বড় কোচের কাছ থেকেও পাবেন। এবং এমনটা না যে শুধু জাতীয় দলের বাংলাদেশের খেলোয়াড়রাই কিন্তু ওখানে খেলছেন, এমন না, যারা ঘরোয়া ক্রিকেটে খেলছেন, ভালো খেলছেন, তাদের যে সুযোগটা মিস হয়ে যাচ্ছে, এটা আসলে মনে হয় অনেক বেশি ক্ষতি করে ফেলছে বাংলাদেশের ক্রিকেটের ফিউচারে এগিয়ে নেওয়ার জন্য। আপনি একবারেই কারেক্ট, এটাই আমি বলতে চাচ্ছিলাম। তো সুতরাং আমার মনে হয় নতুন যারা এসছেন তাদের শুভবুদ্ধি উদয় হবে, এবং তারা যেন এই যে ক্যালেন্ডারটা তারা চেঞ্জ করার চেষ্টা করুক। কারণ এখন হয়েছে কি, দেখেন এমন কোনো দেশ নাই যে আর ফ্র্যাঞ্চাইজি লিগ হয় না। তো সুতরাং এটাও কিন্তু তাদের জন্য একটা মাথা ব্যথার কারণ। আগে ছিল 4-5টা, তারপরে হতে হতে এখন ইভেন আফগানিস্তান বাদে মনে হয় মানে জিম্বাবুয়েতেও কিন্তু এখন আপনার ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে। এবং যেহেতু প্লেয়ার সবাই, বললাম তো ফিনান্সটা একটা ফ্যাক্টর, এবং শর্টার ফরম্যাটে খেলতে অনেক বেশি আগ্রহ, যেহেতু কম সময় লাগছে, এবং সেই ক্ষেত্রে আবার মাথায় নেবেন ওই যে টি10টা কিন্তু অতখানি এখনো পপুলার হয়ে ওঠেনি যতখানি টি20 হয়েছে। এবং আমি তো আবার একটু ভীত যে এইটার কারণে আপনার ওয়ানডে খেলাটা বন্ধ হয়ে যাবে একসময়। এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন আসলে সবাই এই কথা বলছে, অনেক আলোচনা হয়ে গেল। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, সাথেই থাকুন, কোথাও যাবেন না, আরো গান হবে, আরো আড্ডা হবে, ফিরছি কিছুক্ষণ পরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন। আমরা বিপিএল নিয়ে এই আয়োজনে পুরো আসর জুড়ে থাকবো আপনাদের সাথে। আমরা আড্ডা দিচ্ছিলাম, আমরা গান শুনছিলাম। আমার সাথে আছেন ডাক্তার আনোয়ারুল ইকবাল মিতু, এবং আছেন একজন অসাধারণ সঙ্গীত শিল্পী অয়ন চাকলাদার। মিতু ভাই, যেমনটা কিন্তু বলছিলেন, আমরা শুরুতে আলোচনা করছিলাম, শুরুতে টস জিতে সবাই কিন্তু
ফিল্ডিং নিচ্ছে। সেকেন্ড ম্যাচটা কিন্তু শুরু হয়ে গিয়েছে, ঢাকা ক্যাপিটালসও কিন্তু টস জিতেছে এবং তারাও কিন্তু ফিল্ডিংই করছে শুরুতে। এবং এই মুহূর্তে আমরা একটু মিরপুরে চলে যেতে চাই। মিরপুরে আছেন আমাদের সহকর্মীরা, দিনব্যাপী কিন্তু তারা বিপিএল কভার করছেন। আছেন আমার সাথে মামুনুর রশিদ। মামুন, দ্বিতীয় ম্যাচটা শুরু হয়ে গিয়েছে, আমরা দেখেছি প্রথম ম্যাচ ঘিরে আসলে উন্মাদনাটা দর্শকদের অনেক বেশি ছিল। সেকেন্ড ম্যাচের ক্ষেত্রে কেমন চিত্র দেখছেন? প্রথম দিন ম্যাচটা, এখন দ্বিতীয় ম্যাচ চলছে, কিন্তু উন্মাদনাটা একই রকম আছে। এখনো কিন্তু দর্শকরা আসছেন এবং তারা কিন্তু মিরপুরের স্টেডিয়ামে প্রবেশ করছেন। সেটা আস্তে আস্তে একজন হোক দুইজন হোক, সেটা কিন্তু সেই ধারাবাহিকতাটা কিন্তু চলছে দর্শকদের মাঠে প্রবেশ করা, এবং মাঠেও কিন্তু বেশ ভালো দর্শক আছে। যেহেতু ঢাকার আর রংপুরের খেলা, দুটো ভালো টিম, এবারে বিপিএল শক্তিমত্তার দিক থেকে কিন্তু এই দুইটা দলই কিন্তু বেশ শক্তিশালী দল। তো সেই জায়গায় ভালো একটা ফাইটের আশা দর্শকদের থেকে যেমনটা আছে, সেরকম ভাবে সেই আশা নিয়ে তারা মাঠে এসেছেন। এবং প্রথম ম্যাচের কথা বলছিলেন, ভালো একটা ম্যাচ দেখেছি আমরা। মাহমুদুল্লাহ রিয়াদ, দা ওল্ড ওয়াইন বা পুরাতন যে পুরনো চাল যে ভাতে বাড়ে, সেটা কিন্তু আমরা প্রথম ম্যাচে টের পেয়েছি। এবং মাঠটা কিন্তু মানুষজন কিন্তু খেলাটা কিন্তু বেশ উপভোগ করেছেন। এবং আজকে কিন্তু বেশ সারা জাগানো একটা দিন গিয়েছে। বিপিএল এর টিকিটের কথা বলেন, দর্শকদের টিকিট নিয়ে যে উন্মাদনা সেটার কথা বলেন, বিপিএল স্টেডিয়ামের গেট ভেঙে ফেলার কথা বলেন, সবকিছু মিলে বিপিএল ঘিরে একটু ভিন্ন রকম উন্মাদনা, একটু বাড়তি উন্মাদনা কিন্তু আমরা দর্শকদের মধ্যে দেখতে পেয়েছি। এবং আমার আশপাশেও দেখছেন যে এখনো অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে আছেন, অনেকে টিকিট পাননি, তারপরেও মাঠে ছুটে এসেছেন। যদি কোনো একটা ব্যবস্থা করা যায়, কোনো একটা তারা কুল করতে পারেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা আছেন, আপনারা আসলে এখানে কেন দাঁড়িয়ে আছেন? কি খেলার জন্য, খেলা দেখতে দাঁড়িয়ে আছেন, নাকি টিকিটের জন্য ওয়েট পাচ্ছেন? না, আসলে বেসিক্যালি আমরা টিকিটের জন্যই এখানে ওয়েট করছি, টিকিট পাই নাই, এই জন্য দেখছেন তো মোবাইলে খেলা দেখতেছি। ঠিক আছে, টিকিট কেন পাননি? আপনারা কি নির্দিষ্ট বুথগুলোর কথা জানেন বা আমরা ওই রকম পাই নাই, কিন্তু এখন শুনছি নাকি অনলাইন এবং নির্দিষ্ট যে ব্যাংক আছে সেখান থেকেই আমাদের টিকিট কালেক্ট করতে হবে, কিন্তু আসলে আমরা পারি নাই। এখন এসে বাইরে দাঁড়ায় আছি, ওয়েট করতেছি, কিছু করার নাই আসলে। যেটা বলছিলেন যে আসলে টিকিট নিয়ে একটু যে মিস ইনফরমেশন, বা আমরা যেটা দেখতাম আগে, যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি মিরপুরের স্টেডিয়ামের 1 নাম্বার গেটে আমরা দাঁড়িয়ে আছি, সেই গেটের পাশে একটা বুথ থাকতো, সেখানে ফিজিক্যাল টিকিটটা দেওয়া হতো, কিন্তু এবার সেটা আবার বন্ধ করে দেওয়া আছে। সেটা একটা মিস ইনফরমেশন দেওয়া হয়েছে। আমরা আরেকটু কথা বলতে চাই, এখানে কে কোন দলের সাপোর্টার সেটা নিয়ে একটু জানতে চাই, যে কোন দলের সাপোর্টার কোন দলকে ফলো করে। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ডিবিসি টিভিকে, তাদের এই সরাসরি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ডিবিসি কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সুপ্রিয় সুধী, ঠিক এই মুহূর্তে হোম অফ বীরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 1 নাম্বার গেট থেকে স্বাগত জানাচ্ছি ক্রীড়া ধারাভাষ্যকার মার্শাল দেওয়ান। আজকে আমি ঢাকার পক্ষে মাঠে এসেছি। আপনারা জানেন দ্বিতীয় ম্যাচে দলীয় ক্যাপ্টেন ঢাকার, তিনি টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করে পক্ষান্তরে প্রতিপক্ষকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। তো আমি আশা করব, আমরা মাস্টারের কাছে শুনছিলাম, আমি তাদেরকে নিয়ে একটু বলবো, তার আগে আমরা আরেকটু শুনতে চাই যে এখানে অন্য কোন দলের সাপোর্টার আছেন বা কে কোন দলের সাপোর্টার আছেন। আমি বরিশালের সাপোর্টার। আমি বরিশালের সাপোর্টার। বরিশাল সাপোর্ট করতেছি। এখানে বেশিরভাগ লোককে দেখতে পাচ্ছি আমরা বরিশালের সাপোর্টার। বরিশাল কিন্তু এবার বেশ শক্তিশালী একটা টিম গড়েছে, এবং আমরা একটু আগে যে ধারাভাষ্য ছিলাম, তিনি কিন্তু বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত। সবকিছু মিলে বিপিএল এর উন্মাদনা কিন্তু টের পাচ্ছেন সারা। অসাধারণ একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। মামুন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা দেখছিলাম মিরপুরে গেটের বাইরে এখনো দর্শকরা দাঁড়িয়ে আছেন এবং অপেক্ষা করছেন, অনেকে ম্যাচ দেখে বের হয়েছেন। একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, গতকালকে থেকে আমরা বিশৃঙ্খলাটা দেখেছি। এক্ষেত্রে আসলে কি বিসিবির তথ্য প্রদানের ক্ষেত্রে কিছুটা কমতে ছিল, নাকি উত্তেজনাটা একটু বেশি ছিল মানে আমাদের ক্রিকেট ভক্তদের? আসলে দেখেন, এইসব জিনিস হয় কি, কোঅর্ডিনেশনের অভাব। নিশ্চয়ই এখন যেহেতু নতুন ভাবে তৈরি হয়েছে বোর্ড, নতুন মানুষ সব ডিল করছে, হয়তোবা তাদের কিছু একটু গ্যাপ ছিল, বাট নেক্সট দিন থেকে আমি মনে হয় ঠিক হয়তো। বাট যদি আপনি অ্যাজ এ দর্শক হিসাবে, অ্যানালিস্ট হিসাবে না, মানে আমি ছোটবেলা থেকেই তো খেলা দেখি, সেই ফুটবল, আবাহনী, মোহামেডান যেটা বলেন,
স্টেডিয়াম পাড়ায় যদি একটা টিকিটের ঘর না থাকে, আপনি সবই অনলাইন বা আপনি এটা কিন্তু সেই মজাটা বা জৌলসটা থাকবে না। আপনি কোন ব্যাংক থেকে গিয়ে কিনবেন, অনেকের পক্ষে কিন্তু যাওয়া সম্ভব। অনেক কিন্তু ঢাকার বাইরের থেকে আসে, তারা বিভিন্ন এরিয়া কিন্তু চিনবেও না। হ্যাঁ, আপনি কামরাঙ্গীর চরেও নাকি একটা বুথ আছে, তো এখন যে কথার কথা ময়মনসিংহ থেকে আসবে, সে কামরাঙ্গীর চরে যাবে টিকিট কাটতে। মানে এক্সাম্পল দিচ্ছি, স্টেডিয়ামের পাশে কিছু একটা করেন যেখানে আপনি দর্শকরা ইজিলি টিকিট পায়। আনোয়ারুল ইকবাল মিতু, আমার হাতে সময় খুবই কম, যদি ছোট্ট করে বলেন সামগ্রিকভাবে নতুনভাবে একটা বিসিবি আয়োজন করতে চাচ্ছে এবারে বিপিএলটা, কেমন দেখছেন এবারের উদ্যোগগুলো? আমি বলি উদ্যোগগুলো ভালো, বাট রেজাল্টটা আসবে তো টুর্নামেন্টের পরে। তো সুতরাং আজকে ফার্স্ট ডে, আমি ফার্স্ট ডেতেই বলে বসবো ভালো, আমি ফার্স্ট ডেতেই বলে বসবো খারাপ, এটা কিন্তু বলাটা খুবই অন্যায় হবে, ভুলও হবে। বাট আমি যেটুকু মনে করছি, খেলাটা যদি ইন্টারেস্টিং হয়, এই যে যেমন ফার্স্ট খেলাটা হলো, দ্যাট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট। এটা হলো আমি চাই অ্যাজ এ অ্যানালিস্ট প্লাস দর্শক হিসাবে। আবার নেক্সট খেলাটাও যদি ফাইটিং হয়, একতরফা যাতে না হয়, এই জিনিসগুলো। বাট এগুলো তো আর বোর্ড চেক করবে না, বোর্ডের উচিত হবে যেটা আমি একটু আগে বলছিলাম, যে জায়গাগুলোতে কমতি আছে সেই জায়গাগুলো যেন খেয়াল করে তারা ওভাবে সবকিছু অ্যারেঞ্জ করে। আমরা একটা গান দিয়ে শেষ করব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটা বিদায় নিয়ে নেই। নতুন একটা আসর শুরু হলো বিপিএল এর। প্রিয় দর্শক, ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ নিয়ে আমরা পুরোটা আসর জুড়ে থাকবো আপনাদের সাথে। ঠিক সন্ধ্যা 6টা থেকে একটা গান দিয়ে শেষ করছি আজকের আয়োজন। সাইনিং আউট, সারা মাহবুব। একটা গান। মন শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন, ও সে তো মুখ খুলেনি, ও হো হো হো, ও হো। সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি। মন শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন, ও সে তো মুখ খুলেনি, ও হো হো হো, ও হো। সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি। মন শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন, ও হো হো, ও হো হো, ও হো হো। চোখেরও দৃষ্টি যেন মনেরও গীতি কবিতা, লা 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 লা, যেথায় রয়েছে গাথা। আমি তো সেই কবিতা পড়েছি, ও